প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুব বেশি আগের কথা না, সাম্প্রতিককালের ঘটনা। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের কথা। শেখ হাসিনার পালিয়ে যাবার দৃশ্য ভিডিও করা এবং সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, এই বিষয়ে তদন্ত করতে গিয়ে বিমান বাহিনী আবিষ্কার করে এই আবদুল্লাহ ইবনে আলতাফকে। স্কোয়াড্রন লিডার ছিলেন বিমান বাহিনীর এবং তিনি বিমান বাহিনীতে একটি নেটওয়ার্ক চালাচ্ছিলেন। ভারতের যে গোয়েন্দা সংস্থাটি আছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, RAW, এই এর নেটওয়ার্ক আবিষ্কার করে তখন বাংলাদেশ বিমান বাহিনী। আর সেই ছবি তোলা, নেট দুনিয়ায় সেটি ভাইরাল করা, এইসব বিষয়ে কলকাঠি নাড়ছিলেন এই স্কোয়াড্রন লিডার আলতাফ। আর আলতাফ বাংলাদেশে এর শ্যাডো রিক্রুটার বলে গণ্য হতেন আলতাফ। আর এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিমান বাহিনী 6 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় এবং কোর্ট মার্শাল হয় এই আবদুল্লাহ ইবনে আলতাফের। 10 বছরের সাজা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন এখন তিনি। সেই সময় অধিকতর তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে, যেই তথ্যগুলোর মাধ্যমে জানা যায় লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের কথা। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সম্পর্কে অনেকেই আমরা জানি ইতিমধ্যে, এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের কথা আমরা জানতে পারি। এই দুই জেনারেল এর এজেন্ট ছিলেন বাংলাদেশে এবং ভারতীয় ডিপ স্টেটের সঙ্গে মিলে কাজ করছিলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে সব কিছু তারা করছিলেন। আর বাংলাদেশের এর কাজটি ছিল হাসিনা সরকারকে ক্ষমতায় রাখা। আর হাসিনা সরকার ক্ষমতায় থাকা মানে ভারত যা চাইছিল আমাদের কাছ থেকে সব কিছু পাচ্ছিল। সো মূলত ভারত হাসিনা থাকাকালীন সময়টিতে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে রূপান্তর করেছিল। আর এই সব কিছু চাওয়া পাওয়া পূরণ হচ্ছিল এই দুর্ধর্ষ দুই জেনারেলের মাধ্যমে, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর হুসাইন। আরও অনেকেই আছেন, বাট এই দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হাসিনার এবং এর এজেন্ট ছিলেন সরাসরি। তো মুজিবুর রহমান সম্পর্কে যদি বলতে হয়, আজকে আমার দেশ পত্রিকা একটি ডিটেইলড রিপোর্ট প্রকাশ করেছে এই দুই জেনারেলের অপকর্ম সম্পর্কে, এবং এখন এই দুই জেনারেল ভারতে আছে, এই বিষয়টি কনফার্ম করেছে আমার দেশের কাছে রেকর্ড আছে, সব কিছু অফিসিয়াল রেকর্ড। তো আগে থেকেই অনেকে ধারণা করছিলেন যে তারা নিশ্চয়ই ভারতেই আশ্রয় নিয়েছেন, এবং ঠিক তাই, তারা ভারতেই আছেন, মোদী সরকারের আতিথেয়তা গ্রহণ করেছেন। এই মুহূর্তে পরিবার নিয়ে কলকাতায় আছেন এই দুই দেশদ্রোহী জেনারেল। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, তাকে বরখাস্ত করা হয়েছিল আসলে। আর লেফটেন্যান্ট জেনারেল আকবর অবসরে গিয়েছিলেন। তাদের পরিচয় এরকমই জানা যাচ্ছে। তো লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই জেনারেল ছিলেন আপাদমস্তক দুর্নীতিপরায়ণ একজন মানুষ, আপাদমস্তক দুর্নীতিপরায়ণ। তার পরিবারের 34টি ব্যাংক হিসাব আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে। একজন আর্মি জেনারেল বাংলাদেশের মতো একটি দেশে, সেই জেনারেলের 34টি ব্যাংক হিসাব পাওয়া গেছে এবং সেগুলো জব্দ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো জব্দ করেছে। শুধু তাই না, মিরপুর ক্যান্টনমেন্ট, খিলক্ষেত এবং পূর্বাচলে 10টি প্লট পাওয়া গেছে এবং ঢাকায় 2টো ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। আর হাজার হাজার কোটি টাকা তো বিদেশে পাচার করেছে, এটি আর বলবার অপেক্ষাই রাখে না। তো এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ছিলেন SSF এর ফরমার ডিজি বা মহাপরিচালক, র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন। আর তিনি যখন র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন, তখন যত রকমের গুণ, তার সময়টিতে যত রকমের গুণ, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সব কিছুর তিনি ছিলেন মাস্টার মাইন্ড। এবং র্যাবের যে জিয়াউল আহসানের কথা আমরা শুনি, কসাই জিয়াউল আহসান, যার হাতে মানুষের মাথার মগজ এবং রক্ত লাগলে তার ভালো লাগতো, সুখানুভূতি হতো। আমরা সম্প্রতি জানতে পেরেছি সেই আমাদের গা শিউরে ওঠার মতো খবর, মেজর জেনারেল জিয়াউল আহসান, র্যাবের দুর্ধর্ষ কসাই। আর জানা যায় যে এই কসাই মুজিবুর রহমানের সৃষ্টি, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের সৃষ্টি, ক্রিয়েশন এই জিয়াউল আহসান। এবং এটিও জানা যায় যে এই মুজিবুর রহমান আরও বেশি নৃশংস এবং আরও বড় মাপের কসাই, কিন্তু অত্যন্ত চতুর হওয়ার কারণে জিয়াউল আহসানের নামটি প্রকাশ্যে আসছে বিভিন্ন সময়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলোতে। মুজিবুর রহমানের নামটি সেভাবে আসছে না বা আসেনি, যদিও মাস্টার মাইন্ড তিনি এবং তারই সৃষ্টি এই জিয়াউল আহসান।
এবং শুধু তা না, ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান, তিনিও তার লেখায়, তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় জানিয়েছেন যে এই মুজিবুর রহমানের নেতৃত্বে কিভাবে জিয়াউল আহসান তৈরি হলেন এবং র্যাবের আরও অন্যান্য জুনিয়র অফিসাররা নৃশংস হয়ে উঠলেন। মুজিবুর রহমান ছিলেন এই সবার পৃষ্ঠপোষক। তাদেরকে ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুকে জানিয়েছিলেন এবং তার লেখা একটি বইতেও তিনি জানিয়েছিলেন যে সেনাবাহিনী থেকে এই অফিসারদের যখন র্যাবে বদলি করা হয় এবং তাদের চরিত্র হারিয়ে তারা যখন সেনাবাহিনীতে ফিরে আসে, তারা এক একজন বড় মাপের কিলার হয়ে ফিরে আসে, নৃশংস হত্যাকারী হয়ে ফিরে আসে। আর এই ট্রেনিং সব মুজিবুর রহমানের। আচ্ছা, আর জেনারেল আকবর সম্পর্কে আমরা যা জেনেছি আজকেরই আমার দেশ প্রতিবেদন থেকে, জেনারেল আকবর 2014 সালের যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ কোনো নির্বাচনই হয়নি, একটি নির্বাচন চড়ুই ভাতি হয়েছিল 2014-তে। তো সেই নির্বাচন এবং 2018 রাতের ভোটের নির্বাচন, এই দুটোরই আয়োজনের মাস্টার মাইন্ড ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসাইন, যার পরিবার এখন কলকাতায় মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে মোদির আতিথেয়তায় তারা আছেন। তো এই আকবর এই রাতের ভোট এবং না ভোট, অর্থাৎ কোনো ভোটই হয়নি, কেউ অংশগ্রহণ করেনি, বিনা ভোট, এই দুটো নির্বাচনের আয়োজক। এবং তিনি ছিলেন ডিজিএফআইয়ের হেড, এবং ডিজিএফআইয়ের হেড থাকা অবস্থায় ভারতের ডিপ স্টেট এবং র এদের সঙ্গে মুজিবুর রহমানের মতোই ঘনিষ্ঠভাবে মিলে কাজ করেছেন। এবং এস কে সিনহার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, প্রধান বিচারপতি এস কে সিনহা। এস কে সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া, তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে তাকে একঘরে করে রাখা, তাকে নজরদারিতে রাখা, সব রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তার কোয়ার্টার্স বা বাসভবন থেকে প্রত্যাহার করা থেকে শুরু করে দেশ থেকে বাধ্য করা, আয়োজন করা, সব কিছুর মাস্টারমাইন্ড ছিলেন এই জেনারেল আকবর। তো তারা বাংলাদেশে করেননি এহেন অপকর্ম ছিল না, এবং তাদের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, সেনাবাহিনীতে কেউ সাহস পায়নি কথা বলতে, এবং কেউ কথা বলার চেষ্টাও করেনি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যেসব কথাগুলো বলছেন, তিনি তখন সেনাপ্রধান ছিলেন। তো এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তিনি খুবই ভালো মানের লোক, দেশপ্রেমিক, সত্যবাদী, সবই ঠিক আছে, কিন্তু তিনি সেনাবাহিনীর প্রধান থাকাকালীন সময় সেনাবাহিনীতে এইসব কর্মকাণ্ড করছিল। এবং তিনি যে অভিযোগটি করছেন, আমি বলবো যে তিনি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। ফুলিশলি তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন, তিনি কিন্তু ধরা খেয়ে যান এই স্টেটমেন্টে। তার বিরুদ্ধেও মামলা হতে পারে, এবং সেই মামলাটি হতে পারে যে তিনি ইগনোর করেছেন জুনিয়র অফিসারদের বা সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের অপকর্ম, রাষ্ট্রবিরোধী কিংবা দেশদ্রোহিতামূলক অপকর্ম এবং অপরাধের বিষয়টি তিনি দেখেও না দেখার ভান করেছেন, কিংবা কথা বলেননি, চুপ করেছিলেন। সেনাবাহিনীর প্রধানত চুপ করে থাকবার কথা না। ক্যান্টনমেন্টের ভিতরে তার বাহিনীতে এইসব অপকর্ম হবে, 2-4 জন সিনিয়র অফিসার জুনিয়রদের এইভাবে অপরাধ কর্মে লিপ্ত করবে, অপরাধ কর্মে তাদেরকে ইনিশিয়েট করবে, এবং নিজেরাও বড় বড় ধরনের অপরাধ করবে, দেশদ্রোহিতামূলক এবং রাষ্ট্রদ্রোহিতামূলক, মানবতা বিরোধী অপরাধ করেছে তারা। তো এই অপরাধগুলো তিনি দেখতে পেয়েছেন, বোঝা গেল, যেহেতু তিনি স্টেটমেন্টে বলেছেন যে তারা এরকম অফিসারগুলোকে নিয়ে যেত র্যাবে, এবং যখন ফিরে আসতো তারা এক একজন মনস্টার হয়ে ফিরে আসতো। তাহলে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এগুলোর প্রত্যক্ষদর্শী, আই উইটনেস, তিনি কি অ্যাকশন নিয়েছেন? এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, তিনি তো সরকারের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারেন না। নিশ্চয়ই পারেন। সরকার যখন মানবতা বিরোধী অপরাধে জড়িত, এরকম অপরাধ করতে পারে, এরকম নৃশংস কাজ করতে পারে, তখন সেনাবাহিনীর প্রধানের চুপ করে এটা দেখা, সেটিও অপরাধ। এবং এই অন্যায়গুলোর প্রতিবাদ করা নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হতো না, আর যদি হতো এই দেশের মানুষেরই দেখত। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া তখন কোনো স্ট্যান্ড নেননি, শক্ত স্ট্যান্ড। এখন তিনি বিবৃতি দিচ্ছেন অনুকূল পরিবেশে, তাই এই বিষয়টিকেও ভালোভাবে দেখবার কোনো সুযোগ নেই। আর তারা কু করবারও চেষ্টা করেছেন। 2রা আগস্ট একবার করেছেন, এই 2 জেনারেলের কথা বলছি। 2রা আগস্ট একবার করেছেন 2024-এর, 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলেন। 2রা আগস্ট একবার চেষ্টা করেছেন ভারতপন্থী অফিসারদের দিয়ে একটি কু করাবার জন্যে, যাতে হাসিনার ক্ষমতাটি হাসিনার বাইরে না যায়। তারা বুঝতে পেরেছিলেন হাসিনা টিকতে পারবে না, এই দেশের ছাত্র জনতা হাসিনাকে আলটিমেটলি রাখবে না। তো তারা চেষ্টা করছিলেন একটি কু করিয়ে নিতে ভারতপন্থী অফিসারদের দিয়ে। 2রা আগস্ট একবার চেষ্টা করেছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর দিন, যখন সরকার গঠন নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত,
6 তারিখেও চেষ্টা করেছেন তারা একটি ভারতপন্থী অফিসারদের দিয়ে একটি কু করাবার জন্য সেনাবাহিনীতে, সক্ষম হননি। এবং হাসিনা পালিয়ে যাবার পরও সেই চেষ্টা অব্যাহত রেখেছিলেন এই জেনারেল মুজিব এবং জেনারেল আকবর, এবং তারা সঙ্গে নিয়েছিলেন এই কসাই জিয়াউল আহসানকে, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামসকে। ইতিমধ্যে পত্রিকায় বিভিন্ন সময় তাবরেজ শামসের নাম এসেছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন, আমার অনেক কন্টেন্টে অনেকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন তারা এখন কোথায় আছে। আচ্ছা, তাহলে এই দুই কুখ্যাত জেনারেল সঙ্গে নিয়েছিলেন জেনারেল জিয়াউল আহসানকে, সঙ্গে নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামসকে, সঙ্গে নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে, মেজর জেনারেল হামিদুল হককে এবং ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদকে। এদেরকে সঙ্গে নিয়ে তারা একটি নেক্সাস করে হাসিনা পালিয়ে যাবার পরও তারা চেষ্টা করেছেন মার্শাল ল জারি করাতে কিংবা একটি অভ্যুত্থান ঘটাতে সেনাবাহিনীর বিরুদ্ধে, কিন্তু সফল হননি। তো এখন আরও প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো যখন আলোচনায় আসছে এখন, এবং আলোচনায় আসতো না যদি না স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ ধরা না পড়তেন। তো এগুলো যেহেতু এখন আলোচনায় এসছে, তাহলে তখন সেনাবাহিনীর প্রধান, এখন তিনি সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তখনও তিনি সেনাবাহিনীর প্রধান। তাহলে তিনি জানতেন না যে এই দুজন জেনারেল সেনাবাহিনীতে বিপ্লব ঘটাবার চেষ্টা করছে, অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে? তিনি জানতেন না? যদি তিনি না জানেন তাহলে তো তিনি সেনাবাহিনীর প্রধান থাকবার যোগ্যতাই রাখেন না, তখনও যোগ্য ছিলেন না, এখনও না। আর যদি আমরা মনে করি যে তিনি জানতেন, তাহলে তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। অনেক প্রশ্নের উত্তর জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেননি। এই প্রশ্নগুলোর উত্তর তাকে কিন্তু কখনো না কখনো দিতেই হবে। তার মেয়াদ যখন উত্তীর্ণ হবে, এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান 5 আগস্ট পরবর্তী সময়ও চাকরিতে ছিলেন। কি ভয়ঙ্কর তথ্য! এত সব অপরাধ করবার পর, এত সব গুম খুনের সঙ্গে যুক্ত থাকার পর, সরাসরি রয়ের সঙ্গে কাজ করবার পর, ভারতের ডিপ স্টেটের সঙ্গে ডিরেক্টলি ইনভলভড হবার পর, কত বড় দুঃসাহস যে জেনারেল মুজিবুর রহমান তখনও ডিউটিতে ছিলেন 5 আগস্ট পরবর্তী সময়ে। এই প্রশ্নের উত্তর কি আছে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে? সেনাবাহিনী প্রধানের কাছে কি উত্তর আছে? তার অপকর্মের আমলনামা আমি তো মনে করি তার টেবিলে ছিল ওয়াকারুজ্জামানের। তাহলে 5 আগস্ট পরবর্তী সময় তাকে চাকরি করতে দেওয়া, আমি তো মনে করি জেনারেল ওয়াকারুজ্জামানও দুঃসাহস দেখিয়েছেন। এবং তিনি বাংলাদেশ ছাড়েন পালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে 2024-এর 11 সেপ্টেম্বর, অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার আরও 1 মাস 3 দিন পর তিনি পালিয়ে যান। তাহলে এই বিষয়টি পুরো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ্য করেছেন, তার আরও 1 মাস সেনাবাহিনীতে চাকরি করার বিষয়টি। এবং হাসিনা পালিয়ে যাবার পরে কোনো এক অনুকূল মুহূর্তে জেনারেল আকবর পালিয়ে যান, লেফটেন্যান্ট জেনারেল আকবর। সেই সময়টি অবশ্যই আমরা জানতে পারিনি কখন পালিয়ে যান, বাট কখনো পালিয়ে গেছেন এবং পালিয়ে গিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন। আর কলকাতা থেকে এখন নিয়মিত পলাতক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অন্যান্য আওয়ামী লীগের যারা হাই অ্যাপস আছেন, সেখানে মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান ডিপ স্টেট অ্যান্ড র। এবং এই সব পক্ষ মিলে তাদের একটি চেষ্টা, সেটি হলো কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা যায়, এই সরকারকে উৎখাত করা যায়, এই সরকারের বিরুদ্ধে একটি প্রতিবিপ্লব ঘটানো যায় এবং ইভেনচুয়ালি হাসিনাকে আবার দেশে ফেরত আনা যায়। এই চেষ্টায় লিপ্ত আছেন এই দুজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত। এবং আরও বিপদের কথা হলো, এরকম দেশদ্রোহী দুইজন লেফটেন্যান্ট জেনারেল যখন ভারতে থাকেন মোদির আশ্রয়ে, তখন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকে? তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এটিকে টপ প্রায়োরিটি হিসেবে নিতে হবে, টপ প্রায়োরিটি। এবং টপ প্রায়োরিটি দিয়ে এই বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনতে হবে যে মোদি আমাদের দুজন পলাতক লেফটেন্যান্ট জেনারেলকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড তাদের মাধ্যমে মোদি সংগঠিত করবার চেষ্টা করছে। এই বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনতেই হবে। জাতিসংঘ থেকে শুরু করে সব মহলে লিখিতভাবে এই বিষয়টি জানাতে হবে। মোদি কি কি করছে, ইন্ডিয়ান ডিপ স্টেট কি কি করছে, র এখানে কিভাবে কলকাঠি নাড়ছে, এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক মহলের নজরে আনতে হবে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এগুলো করতে হবে। না করবার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন।